সন্ধ্যায় রান্না শেষ করেছি। খাবার পরিবেশন করব এমন সময় লোডশেডিং হল। মোমবাতি জ্বালিয়ে খেতে বসলাম। ছেলে টেবিলের ওপাশে বসল। মোমবাতির আলো তার মুখ ঝলসে উঠছে। কেমন লাগছে খেতে জিজ্ঞেস করলাম। ভালো। তবে খাবারের চেয়ে তোমাকে দেখতে ভালো লাগছে গি। আমি হাসলাম। কি বলিস? সত্যি মা। এই মোমবাতির আলো তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একজন নববিবাহিতা গু। আমি খাওয়া বন্ধ করে তার দিকে তাকালাম। তোমার চুল, তোমার মুখ, তোমার হাসি, সবকিছু এই আলো যেন জীবন্ত হয়ে উঠেছে গি। মোমের মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। মা, আমি একটা কথা বলবো? বলো উ। তুমি আমার নববধূ হও। আমি তোমাকে বিয়ে করতে চাই উ। চামচ আমার হাত থেকে পড়ে গেল। এই মোমবাতির আলো আমি তোমার কাছে প্রস্তাব করছি। তুমি আমার স্ত্রী হও। মোমবাতির শিখা টেবিলের উপর নাচছে। ছায়া দেওয়ালে খেলা করছে। আমরা এভাবেই রোমান্টিক ডিনার করব প্রতিদিন ঘে। খাবারের প্লেট ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমার হৃদয় গরম হয়ে উঠেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম বিপ্লব দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকে যা ঘটল সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। রাহুল যখন বলল সে আমাকে বিয়ে করতে চায়, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো মজা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা কোনো মজা নয়। রাহুল, তুমি কি বলছ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। মা, আমি সিরিয়াস। এই মোমবাতির আলো তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী গো। আমার হাত কাঁপতে শুরু করল। এমন সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। তোমার ছেলে এখন তোমার নিয়ন্ত্রণে নেই। সে এখন আমাদের নিয়ন্ত্রণে। যদি তাকে বাঁচাতে চাও, তাহলে আজ রাত ১২টার সময় পুরাতন গোরস্থানে এসো। একা আসবে গু। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রাহুলের দিকে তাকালাম। সে এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে এখন অন্য রকম একটা ভাব। রাহুল, তুমি ঠিক আছো তো? জিজ্ঞেস করলাম। আমি খুবই ভালো আছি মা। কিন্তু আমি চাই তুমি আমার হও। এমন সময় বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমার প্রতিবিম্ব দেখে আমি চিৎকার করে উঠলাম। আয়নায় আমাকে দেখাচ্ছিল না। দেখাচ্ছিল একজন অপরিচিত মহিলাকে। সেই মহিলার বয়স আমার মতোই, কিন্তু তার চেহারা একেবারেই আলাদা। তুমি কে? আমি আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। আয়নার ভিতর থেকে সেই মহিলা বলল, আমি তোমার ভবিষ্যৎ। আমি সেই রূপালী যে ৩৫ বছর পরে হবে গু। এটা অসম্ভব, আমি বললাম। কিছুই অসম্ভব নয়। আজ যা ঘটছে এটা একটা পরীক্ষা। তোমার ছেলে আসলে তোমার ছেলে নয় গে। মানে? আজ থেকে ৩ মাস আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তুমি কি মনে করতে পারছ? আমি চিন্তা করার চেষ্টা করলাম। হ্যাঁ, ৩ মাস আগে একদিন রাহুল কলেজ থেকে ফিরে এসেছিল খুবই অদ্ভুত অবস্থায়। সে বলেছিল যে সে একটা পুরাতন বাড়িতে গিয়েছিল তার বন্ধুদের সাথে। সেই বাড়িটা কোথায় ছিল? আয়নার মহিলা জিজ্ঞেস করল। শহরের বাইরে, পুরাতন গোরস্থানের পাশে গু। ঠিক তাই। সেই বাড়িতে একটা অভিশাপ ছিল। যে কেউ সেই বাড়িতে প্রবেশ করে সে আর আগের মতো থাকে না আগে। আমার মাথা ঘুরতে শুরু করল। এসব কি হচ্ছে? তাহলে রাহুল? রাহুল এখন একটা আত্মার নিয়ন্ত্রণে। সেই আত্মা তাকে দিয়ে এমন সব কাজ করাচ্ছে যা সে কখনো করত না আগে। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। রাহুল এখনও টেবিলে বসে আছে। কিন্তু এবার সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে চিনতে পারছে না। রাহুল, তুমি কি আমাকে চিনতে পারছ? তুমি কে? সে জিজ্ঞেস করল। আমার বুক ভেঙে গেল। আমার নিজের ছেলে আমাকে চিনতে পারছে না। এমন সময় আমার ফোনে আবার একটা মেসেজ এলো। সময় কমে যাচ্ছে। রাত ১২টার মধ্যে গোরস্থানে না এলে তোমার ছেলেকে আর কখনো ফিরে পাবে না গি।
আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 11টা বাজে। মাত্র 1 ঘন্টা সময় বাকি। কিন্তু এমন সময় আমার মনে একটা পরিকল্পনা এলো। আমি রান্নাঘর থেকে একটা ছুরি নিলাম। কিন্তু ছুরিটা রাহুলের জন্য নয়, নিজের জন্য। রাহুল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমাকে একটা কাজ করতে দাও। কি কাজ? আমি আমার হাত কেটে রক্ত বের করব। সেই রক্ত তোমার কপালে লাগিয়ে দেব গো। রাহুল হাসতে শুরু করল। কিন্তু সেই হাসি ছিল খুবই ভয়ানক। তুমি ভাবছ এতে আমি ঠিক হয়ে যাব? এসব কুসংস্কার এখনো বিশ্বাস করো? বিশ্বাস করি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। আমি আমার হাত কাটলাম। রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত আমি রাহুলের কপালে লাগিয়ে দিলাম। হঠাৎ করে রাহুল চিৎকার করে উঠল। সে মাটিতে পড়ে গেল এবং কাঁপতে শুরু করল। মা! মা! আমার কি হচ্ছে? আমি রাহুলকে কোলে নিলাম। কিছু হবে না বাবা, কিছু হবে না গি। কয়েক মিনিট পর রাহুল শান্ত হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি করেছি? আমি তোমাকে এমন কথা কেন বলেছি? আমি বুঝলাম রাহুল এখন ঠিক হয়ে গেছে। তুমি কিছু করনি বাবা। তুমি অসুস্থ ছিলে গ। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন রয়ে গেছে। সেই মেসেজ কে পাঠিয়েছিল? সেই আয়নার মহিলাকে ছিল? পরদিন সকালে আমি সেই পুরাতন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাহুল এবং বিপ্লবকে নিয়ে গেলাম। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল এখানে কিছু একটা অন্যায় আছে। দরজা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। ভিতরে ঢুকে দেখি দেওয়ালে অনেক ছবি ঝুলানো। সব ছবিতেই একই মহিলার মুখ। সেই মহিলাকে দেখে আমার মনে হলো আমি তাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, সেই আয়নার মহিলা। এই মহিলাকে? আমি জিজ্ঞেস করলাম। স্থানীয় একজন লোক এসে বলল, এই মহিলার নাম ছিল কমলা দেবী। 50 বছর আগে এই বাড়িতে থাকত। সে একজন তান্ত্রিক ছিল। লোকেরা বলে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারত। সে এখন কোথায়? মারা গেছে। কিন্তু লোকেরা বলে তার আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায়। আমি বুঝতে পারলাম কি হয়েছিল। কমলা দেবীর আত্মা রাহুলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। কিন্তু আমার রক্ত লাগানোর ফলে সেই আত্মা চলে গেছে। কিন্তু কেন সে আমার ছেলেকে বেছে নিয়েছিল? আমি ভাবলাম। এমন সময় বাড়ির একটা ঘরে একটা পুরাতন ডায়েরি পেলাম। সেই ডায়েরি খুলে দেখি সেখানে লেখা আছে, আমি কমলা দেবী। আমার একটা ছেলে ছিল। তার নাম ছিল রতন। রতনের বয়স ছিল 20 বছর। একদিন সে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি জানি যদি আমি কোনো মায়ের ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি তার মাধ্যমে আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারব। কিন্তু সেই মায়ের অনুমতি লাগবে। আমি যেই মায়ের ছেলেকে বেছে নেব, সেই মা যদি তার ছেলেকে আমার কাছে ছেড়ে দেয়, তাহলে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারব গো। আমি বুঝতে পারলাম কমলা দেবী চেয়েছিল আমি রাহুলকে তার কাছে ছেড়ে দেই। কিন্তু আমি সেটা করিনি। বরং আমার রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতে বাড়ি ফিরে এসে দেখি প্রিয়া নেই। তার রুমে গিয়ে দেখি সেখানে একটা চিঠি রাখা। আমি প্রিয়াকে নিয়ে গেছি। এখন তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও, তাহলে তুমি যা করতে পারোনি রাহুলের ক্ষেত্রে, সেটা করতে হবে প্রিয়ার ক্ষেত্রে গি। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। এবার কমলা দেবী প্রিয়াকে টার্গেট করেছে। আমি বিপ্লবকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন রাহুল তার গতকালের অভিজ্ঞতার কথা বলল, তখন সে বিশ্বাস করল। আমরা কি করব? বিপ্লব জিজ্ঞেস করল। আমাদের সেই গোরস্থানে যেতে হবে। হয়তো প্রিয়া সেখানে আছে গি। আমরা 3 জনেই গোরস্থানে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রিয়া একটা পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমাদের দিকে তাকিয়ে নেই। প্রিয়া, আমি ডাকলাম। সে ঘুরে আমাদের দিকে তাকাল। কিন্তু তার চোখে সেই একই ভাব যেটা রাহুলের চোখে দেখেছিলাম। তোমরা কারা? প্রিয়া জিজ্ঞেস করল। আমি তোমার মা, প্রিয়া গু। আমার মা? আমার মা তো মারা গেছে অনেক আগে গি। আমি বুঝলাম প্রিয়া এখন কমলা দেবীর নিয়ন্ত্রণে। কিন্তু এবার আমি আগের মতো রক্ত দিয়ে চেষ্টা করতে পারব না। কারণ প্রিয়া আমার কাছেই নেই। এমন সময় হঠাৎ করে কমলা দেবীর আত্মা প্রকট হল। তুমি গতকাল আমার পরিকল্পনা নষ্ট করেছ। এখন আমি তোমার মেয়েকে নিয়ে নেব গ। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম।
আমি চাই তুমি তোমার মেয়েকে আমার কাছে ছেড়ে দাও। বিনিময়ে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব গু। আমি কখনো আমার মেয়েকে তোমার কাছে ছাড়ব না গি। তাহলে তোমাকে জোর করে ছাড়তে হবে উ। হঠাৎ করে প্রিয়া আমার দিকে এগিয়ে এলো। কিন্তু তার হাতে একটা ছুরি। প্রিয়া থামো, আমি চিৎকার করলাম। কিন্তু প্রিয়া থামল না। সে আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করল। এমন সময় রাহুল এগিয়ে এসে প্রিয়ার হাত ধরে ফেলল। প্রিয়া, আমি তোমার ভাই। আমাকে চিনতে পারছ? প্রিয়া রাহুলের দিকে তাকাল। তার চোখে একটু দ্বিধা দেখা গেল। ভাইজা? হ্যাঁ, আমি তোমার রাহুল ভাইজা। তুমি আমাকে চিনতে পারছ? ধীরে ধীরে প্রিয়ার হাত থেকে ছুরি পড়ে গেল। সে রাহুলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাইজা, আমার কি হচ্ছিল? আমি কেন তোমাদের চিনতে পারছিলাম না? আমি বুঝলাম প্রিয়াও এখন ঠিক হয়ে গেছে। কিন্তু কমলা দেবীর আত্মা এখনও সেখানে আছে। তোমরা আমার পরিকল্পনা নষ্ট করেছ। এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে গি। হঠাৎ করে চারদিকে ঝড় শুরু হয়ে গেল। গাছের ডাল ভাঙতে শুরু করল। কবরের পাথর নড়ে যেতে লাগল। আমাদের এখানে থেকে যেতে হবে, বিপ্লব চিৎকার করে বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমরা যদি এখনই এখান থেকে না যাই, তাহলে কমলা দেবী আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এমন সময় আমার মনে পড়ল সেই পুরাতন বাড়িতে পাওয়া ডায়েরিতে আরও কিছু লেখা ছিল। কমলা দেবীর দুর্বলতা হচ্ছে তার ছেলের কবর। যদি কেউ তার ছেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তাহলে সে শান্তি পাবে গু। আমি চারদিকে তাকালাম। একটা পুরাতন কবর দেখলাম যেটার উপরে লেখা আছে রতন দেবী 1950-1970 উ। এটাই নিশ্চয়ই কমলা দেবীর ছেলের কবর। আমি সেই কবরের কাছে গেলাম। আমার কাছে কোনো ফুল ছিল না। কিন্তু আমি আমার চুল থেকে একটা ফিতা খুলে সেটা কবরের উপর রাখলাম। কমলা দেবী, আমি তোমার ছেলের জন্য দুঃখিত। কিন্তু তুমি যা করছো সেটা ঠিক নয়। তোমার ছেলে মারা গেছে। তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না। বরং তুমি অন্য মানুষের ক্ষতি করছো গু। হঠাৎ করে ঝড় থেমে গেল। চারদিক শান্ত হয়ে গেল। কমলা দেবীর আত্মা আবার প্রকট হল। কিন্তু এবার তার মুখে রাগ নেই, বরং দুঃখ। আমি জানি আমি ভুল করছি। কিন্তু আমি আমার ছেলেকে ভালোবাসি। আমি তাকে ছাড়া থাকতে পারি না গি। আমি বুঝতে পারছি তোমার কষ্ট। কিন্তু তুমি যদি সত্যিই তোমার ছেলেকে ভালোবাসো, তাহলে তাকে শান্তিতে যেতে দাও উ। কমলা দেবী কয়েক মিনিট চুপ করে থাকল। তারপর বলল, তুমি ঠিক বলেছ। আমি আমার ছেলেকে কষ্ট দিচ্ছি। আমার উচিত তাকে শান্তিতে যেতে দেওয়া গু। তুমি যদি চাও, আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করতে পারি গু। তুমি সেটা করবে? অবশ্যই গু। আমি রতনের কবরের সামনে হাত জোড় করে প্রার্থনা শুরু করলাম। হে ভগবান, রতনের আত্মা যেন শান্তি পায়। সে যেন সকল কষ্ট থেকে মুক্তি পায় গু। হঠাৎ করে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলোর মধ্যে একটা ছেলের আকৃতি দেখা গেল। মা, সেই ছেলে বলল। কমলা দেবী কান্না শুরু করে দিল। রতন, আমার ছেলে। মা, তুমি আমার জন্য এত কষ্ট করেছ। কিন্তু আমি এখন খুশি আছি। তুমি আর আমার জন্য চিন্তা করো না গি। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। মা, তুমি থাকতে পারবে। তুমি শক্তিশালী। আমি সবসময় তোমার সাথে থাকব, কিন্তু আর তোমাকে কষ্ট দেব না গি। রতনের আকৃতি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। বিদায় মা। আমি তোমাকে ভালোবাসি উ। আমিও তোমাকে ভালোবাসি রতন উ। রতনের আকৃতি সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার পর কমলা দেবী আমার দিকে তাকাল। তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে সত্যি দেখিয়েছ গু। এটা আমার কর্তব্য ছিল গু। আমি আর কারো ক্ষতি করব না। আমি এখন শান্তিতে থাকব উ। কমলা দেবীর আত্মাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমরা চারজনে বাড়ি ফিরে এলাম। কিন্তু এই ঘটনা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনে দিল। পরের দিন সকালে যখন উঠলাম, দেখি রাহুল রান্নাঘরে আমার জন্য চা বানিয়ে রেখেছে। মা, তুমি গতকাল আমাকে বাঁচিয়েছ। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেব? তুমি আমার ছেলে। আমি সবসময় তোমাকে বাঁচাবো উ। প্রিয়াও এসে আমাকে জড়িয়ে ধরল। মা, আমার খুব ভয় লেগেছিল। আমি মনে করতে পারছিলাম না তোমরা কারাগু। এখন সব ঠিক হয়ে গেছে বাবাগু। বিপ্লব বলল, রূপালী, তুমি সত্যিই অসাধারণ। তুমি না থাকলে আমাদের পরিবারটা ভেঙে যেত উ।
কিন্তু এই ঘটনার পর আরও কিছু অদ্ভুত বিষয় ঘটতে শুরু করল। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম যে আমি মানুষের মনের কথা পড়তে পারছি। যখন কেউ আমার সামনে মিথ্যা বলে আমি সেটা বুঝতে পারি। একদিন রাহুলের বন্ধু অনিকেত আমাদের বাড়িতে এলো। সে বলল, আন্টি, আমি রাহুলের কাছে ৫,০০০ টাকা ধার নিয়েছিলাম। সেটা ফেরত দিতে এসেছি। কিন্তু আমি বুঝতে পারলাম সে মিথ্যা বলছে। সে আসলে রাহুলের কাছ থেকে আরও টাকা নেওয়ার জন্য এসেছে। অনিকেত, তুমি সত্যি বলছ না? তুমি আসলে কেন এসেছ? অনিকেত অবাক হয়ে গেল। আন্টি, আপনি কিভাবে জানলেন? আমি জানি। তুমি রাহুলের কাছ থেকে আরও টাকা নিতে এসেছ। অনিকেত মাথা নিচু করে বলল, হ্যাঁ আন্টি। আমার বাবা অসুস্থ। আমার টাকা দরকার। তুমি সরাসরি বললে না কেন? মিথ্যা বলার দরকার ছিল না। আমি অনিকেতকে প্রয়োজনীয় টাকা দিলাম। কিন্তু আমি ভাবতে লাগলাম কিভাবে আমি তার মনের কথা বুঝতে পারলাম। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে কমলা দেবীর সাথে যোগাযোগের ফলে আমার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা এসেছে। কয়েক সপ্তাহ পর আমাদের পাড়ার একটা মেয়ে সীমা হারিয়ে গেল। তার মা কান্নাকাটি করে আমার কাছে এলো। দিদি, আপনি কি সীমাকে খুঁজে দিতে পারবেন? আমি জানতাম না কেন, কিন্তু আমার মনে হলো সীমা পুরাতন রেল স্টেশনের কাছে কোথাও আছে। তুমি রেল স্টেশনে খোঁজ করেছ? না, ওইদিকে কেন যাব? একবার দেখো। সীমার মা রেল স্টেশনে গিয়ে সীমাকে পেয়ে গেল। সীমা তার বন্ধুদের সাথে সেখানে খেলা করছিল। এই ঘটনার পর পাড়ার অনেকেই আমার কাছে সাহায্যের জন্য আসতে শুরু করল। কেউ হারানো জিনিস খুঁজে দিতে বলত, কেউ অসুস্থতার কারণ জানতে চাইত। একদিন আমাদের প্রতিবেশী মিসেস চৌধুরী এলেন। উনার স্বামী কয়েক মাস ধরে খুবই অসুস্থ। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। রূপালী, তুমি কি বলতে পারো আমার স্বামীর কি সমস্যা? আমি চোখ বন্ধ করে ভাবলাম। আমার মনে হলো মিস্টার চৌধুরীর বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে। আপনার বাড়িতে কি কোনো পুরাতন জিনিস আছে যেটা অন্য কারো কাছ থেকে এনেছেন? হ্যাঁ, আমরা গত মাসে একটা পুরাতন আলমারি কিনেছি। সেই আলমারিটা ফেলে দিন। কিন্তু সেটা তো খুবই দামি। বিশ্বাস করুন, সেটা ফেলে দিন। মিসেস চৌধুরী সেই আলমারি ফেলে দেওয়ার পর থেকে তার স্বামী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এইভাবে আমি অনেক মানুষের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু আমি জানতাম যে এই ক্ষমতা আমার কাছে এসেছে কমলা দেবীর কারণে। একদিন রাতে আমি স্বপ্নে কমলা দেবীকে দেখলাম। রূপালী, তুমি আমার দেওয়া এই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করছ। আমি খুশি। এই ক্ষমতা কি সবসময় থাকবে? যতদিন তুমি এটা ভালো কাজে ব্যবহার করবে ততদিন থাকবে। আমি কখনো এটার অপব্যবহার করব না। আমি জানি তুমি একজন ভালো মানুষকে। স্বপ্ন থেকে উঠে আমি বুঝতে পারলাম যে কমলা দেবী এখন শান্তিতে আছে। সে আর কারো ক্ষতি করবে না, বরং সে আমার মাধ্যমে অন্যদের সাহায্য করছে। কয়েক মাস পর আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা ঘটল। একটা বাস খাদে পড়ে গেল। অনেক মানুষ আহত হল। আমি সেখানে গিয়ে আহতদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু আমি দেখলাম যে একজন লোক এখনও বাসের ভিতরে আটকে আছে। ওই লোকটাকে কেউ বের করুন, আমি চিৎকার করে বললাম। কোন লোক? আমরা তো সবাইকে বের করেছি। কি রেস্কিউ টিমের একজন বলল। আমি বুঝলাম যে আমি সেই লোকটাকে দেখতে পাচ্ছি যাকে অন্যরা দেখতে পাচ্ছে না। আমি রেস্কিউ টিমকে গাইড করলাম। তারা বাসের যে অংশে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম সেখানে খোঁজ করল। সত্যিই সেখানে একজন লোক আটকে ছিল। তাকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমার ক্ষমতা শুধু মানুষের মনের কথা পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি এমন অনেক কিছু দেখতে পারি যা অন্যরা পারে না। একদিন আমার মনে হলো আমার এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখা উচিত, যাতে অন্যরাও জানতে পারে যে অলৌকিক ঘটনা সত্যিই ঘটে। আমি বইটা লেখা শুরু করলাম। বইয়ের নাম দিলাম অদৃশ্য জগতের সন্ধানে। বইটা প্রকাশ হওয়ার পর অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতে শুরু করল। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করত এবং সাহায্য চাইত। একদিন একজন যুবতী মেয়ে আমার কাছে এলো। তার নাম অপর্ণা। আন্টি, আমি আপনার বই পড়েছি। আমারও একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার মনে হয় আমার বাড়িতে কোনো ভূত আছে। রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। আমি অপর্ণার সাথে তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি অনুভব করলাম যে সত্যিই কোনো আত্মা আছে। কিন্তু এই আত্মা কমলা দেবীর মতো ক্ষতিকর নয়।
এটা একটা শান্ত আত্মা। আমি সেই আত্মার সাথে কথা বলার চেষ্টা করলাম। তুমি কে? তুমি এখানে কেন আছো? আত্মাটি প্রকট হল। এটা একজন বৃদ্ধ মহিলার আত্মা। আমি এই বাড়ির পূর্বের মালিক। আমার নাম লীলাবতী গু। তুমি এখানে কেন থেকে গেছ? আমি আমার নাতনির জন্য চিন্তিত। সে একা থাকে। আমি তাকে পাহারা দিই। আমি বুঝতে পারলাম যে অপর্ণা সেই নাতনি। অপর্ণা, এই বাড়িতে আগে কে থাকত? আমার দাদিমা। তিনি গত বছর মারা গেছেন গু। আমি লীলাবতীর আত্মাকে বললাম, তুমি অপর্ণার যত্ন নিতে চাও, কিন্তু তুমি তাকে ভয় পাইয়ে দিচ্ছ গো। আমি তো তার ক্ষতি করি না গি। কিন্তু সে ভয় পাচ্ছে। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো, তাহলে তাকে স্বাভাবিক জীবনযাত্রা করতে দাও। লীলাবতী কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, তুমি ঠিক বলেছ। আমি চলে যাব। কিন্তু তার আগে অপর্ণার সাথে একবার কথা বলো। লীলাবতী অপর্ণার সামনে প্রকট হল। দাদিমা। অপর্ণা কান্না শুরু করে দিল। আমার সোনা, আমি তোমাকে ভয় পাইয়েছি। না দাদিমা, আমি জানতাম না যে এটা তুমি গু। আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি গু। আমি তোমাকে মিস করব গু। আমিও তোমাকে মিস করব গু। লীলাবতীর আত্মা অদৃশ্য হয়ে গেল। কিন্তু এরপর অপর্ণার বাড়িতে আর কোনো অদ্ভুত আওয়াজ হয়নি। এইভাবে আমি অনেক মানুষের সমস্যার সমাধান করতে শুরু করলাম। আমার বইয়ের দ্বিতীয় খণ্ড লেখার পরিকল্পনা করছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই সব অভিজ্ঞতার ফলে আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। রাহুল এখন আরও দায়িত্বশীল। প্রিয়া আরও সাহসী। আর বিপ্লব আমাকে আরও ভালোবাসে। গতকাল রাতে রাহুল বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? কতটা? এতটা যে আমি তোমাকে হারাতে পারব না। সেদিন যখন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, আমার খুব ভয় হয়েছিল যে আমি তোমাকে কষ্ট দেব গু। তুমি আমাকে কোনো কষ্ট দাওনি বাবা গি। আমি জানি। কিন্তু আমার ভয় হয়েছিল গু। প্রিয়াও বলল, মা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে বাঁচিয়েছ গু। বিপ্লব বলল, রূপালী, তুমি শুধু আমাদের পরিবারকেই নয়, অনেক মানুষকে সাহায্য করছ। আমি তোমার উপর খুবই গর্বিত। আজকে আমি উপলব্ধি করলাম যে জীবনে যা কিছুই ঘটুক না কেন, পরিবারের ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী। আমার এই অলৌকিক ক্ষমতাও সেই ভালোবাসা থেকেই এসেছে। কমলা দেবী যখন আমার পরিবারকে আক্রমণ করেছিল, আমি তাকে প্রতিহত করেছিলাম পরিবারের ভালোবাসা দিয়েই। আর সেই ভালোবাসাই আমাকে এই ক্ষমতা দিয়েছে যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি জানি আমার এই গল্প অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটা সত্য। অলৌকিক ঘটনা সত্যিই ঘটে। আর সবচেয়ে বড় অলৌকিক শক্তি হল ভালোবাসা। যদি আপনারও কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়, ভয় পাবেন না। বরং সেই পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে মোকাবেলা করুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার জীবনের নতুন অধ্যায় সবেমাত্র শুরু হয়েছে। আমি জানি আরও অনেক মানুষ আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে। আর আমি তাদের সাহায্য করতে প্রস্তুত।